নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্পকথক রীতি চ্যানেলে। শুনছিলেন সাত পাকে বাঁধা উপন্যাসটি। আজকে শুরু করব ষষ্ঠ পর্ব। পিসিমার ঘর অন্ধকার, শুধু ওর ঘরেই আলো জ্বলছে। বিছানায় শুয়ে সুখেন্দু অন্য মনস্কের মতো দেওয়ালে ছবিটার দিকে চেয়ে বুকের ওপর একটা খোলা বই উপুর করা। বিছানায় গা ঠেকানোর সঙ্গে সঙ্গে ঘুমের অপবাদটা আজ অন্তত প্রযোজ্য নয়। এক পলক দেখে নিয়ে অর্চনা সোজা তার ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। সাড়া পেয়ে সুখেন্দুও ফিরে তাকালো, দেখল একটু। অনুতাপ প্রকাশের রীতি জানা নেই তেমন, চেষ্টা করে নিছক গদ্যকাব্যের প্রশ্নই করল একটা। হয়ে গেল? ড্রেসিং টেবিলের সামনে বসে অর্চনা দুল খুলছে কানের। জবাব না দিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো শুধু একবার, তারপর অন্য দুলটা খুলল। তার দিকে চোখ রেখেই সুখেন্দু আধা আধি উঠে বসল। ওদিকে ফিরে থাকলেও আয়নার সামনাসামনি আর পুরোপুরি দেখা যাচ্ছে না। এতক্ষণের আপসচিত প্রতীক্ষার পর হঠাৎই খুব ভালো লাগছে সুখেন্দুর, লোভনীয় লাগছে। মেজাজের ঝোঁকে অনেক দিনের উপসী চিত্তটা যেন অভীষ্ট প্রাপ্তির তটে বসেও মুখ ঘুরিয়েছিল। বুকের তলায় অনেক অতনু মুহূর্ত হারানোর খেদ। আয়নার ভিতর দিয়ে কঠিন নিস্পৃহতায় অর্চনা লক্ষ্য করেছে তাকে। এই মুগ্ধ দৃষ্টির ভাষা ও জানে। একসঙ্গে বাপের বাড়ি যাবে বলে সচেতন সাজসজ্জায় নিজেকে ঘিরে প্রলোভনের প্রচ্ছন্ন মায়া একটু রচনা করেছিল বটে, কিন্তু যার জন্য করা তারই এই বিহবল দৃষ্টি লেহন সব থেকে বেশি অসহ্য এখন। অর্চনা ভাবল, পরিপূর্ণভাবে অপমান করতে পারার অন্তস্তুষ্টির ফলেই এই ব্যতিক্রম। সেই তুষ্টির ফলেই আর এক আনুষঙ্গিক তৃপ্তির তাগিদ। দুল টেবিলে রেখে আস্তে আস্তে ঘুরে বসল তার দিকে। সুখেন্দু চেয়েই ছিল, সপ্রতিভ মুখে একটু হাসল। শোনো। বলো, শুনছি। এখানে এসো না। অর্চনা উঠে সামনে এসে দাঁড়াল। প্রত্যাখ্যানের বর্ম আটা। সুখেন্দু তার হাত ধরে কাছে টেনে নিয়ে বসিয়ে দিল। নিজের একটা আচ্ছন্নতা কাটিয়ে উঠতে পেরেছে, সেই আনন্দটাই বড়। রাগ করেছ? সেটা তো তোমারই একচেটে সম্পত্তি। সত্যি এমন হয়? সুখেন্দু অস্বীকার করল না। যাইনি বলে নিজেরই খুব। থাক, কি বলবে বলো। তার রাগের মাত্রা অনুমান করে সুখেন্দু একটু হাসল, তারপর বলল, তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। সুসময়ে তার চোখে এই কথা কটির আভাস দেখতে পেলেও অর্চনার খুশি আর ধরত না। এখন বিদ্রূপের মতো লাগল। দারুণ বিরক্তিতে শয্যা ছেড়ে উঠতে গেল, পারল না। দু হাতের বেষ্টনে সুখেন্দু তাকে বসিয়েই রাখল। বাপের বাড়ি থেকে অর্চনা কি মন নিয়ে ফিরেছে তার ধারণা নেই, শুধু জানে ও যায়নি বলেই অর্চনার রাগ। মনোরঞ্জনের কলা কৌশল জানা থাকলে রমণী মনের দিকটাই আগে বুঝে নিতে চেষ্টা করত। নিজের না যেতে পারার পিছনে নরম কৈফিয়ত কিছু খাড়া করত, আর সন্তপ্ত অনুরাগে তার ব্যথাটাই আগে নিজের বুকে টেনে নিত। কিন্তু সুখেন্দু তার ধার কাছ দিয়েও গেল না। অর্চনার অপমানটা কোথায় গিয়ে বিঁধেছে খোঁজ নিতেও চেষ্টা করল না। মেজাজের বেগটা তার যেমন আকস্মিক, আবেগের মুহূর্তও প্রায় তেমনই অশান্ত। সঙ্গতির পথে আনাগোনা নয় কোনোটারই। তাই নিঃসঙ্গতার আবরণ থেকে নিজের এই সদ্য মুক্তিটাই বিনম্র আপোষের বড় উপকরণ মনে হয়েছে। যেন সেইটুকুই অর্চনার জানবার বিষয়, আর সেইটুকুই তারও জানাবার তাগিদ। দুই হাতের নিবিড়তার মধ্যে সুখেন্দু তাকে
আরও একটু কাছে টেনে নিতে চেষ্টা করল। সত্যি, শুয়ে শুয়ে আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। পিসিমা খানিক আগে খুব বকে গেল আমাকে। কি বলল শুনবে? অর্চনা কঠিন, শান্ত, শোনার কোনো আগ্রহ নেই। আরও একটু অনুকূল মুহূর্তের আশায় পিসিমার সেই নিগুড় বচনটি আর একভাবে প্রকাশের চেষ্টা করল। পিসিমা মায়ের কথা বলেও অনেক দুঃখ করে গেল। মা যে তোমাকে কত চেয়েছিল জানো না তো? অন্য সময় হলে অর্চনা টিপ্পনি কাটত। মা তাকে চায়নি, মা একটি ছেলের বউ চেয়েছিল। এখন নির্বাক চোখে শুধু তাকালো তার দিকে। স্পর্শটুকুও যন্ত্রণার মতো লাগছে তার। সুখেন্দু আরও একটু কাছে ঘেঁষে এলো, মুচকি হেসে চোখে চোখ রাখল। প্রায় গোপন কিছু ফাঁস করে দেবার মতো করেই বলল, মা কিন্তু আরও কিছু চেয়েছিল। মা আরও কি চেয়েছিল অর্চনা সেটা খুবই ভালো জানে। আভাসে ইঙ্গিতে কখনো বা সরাসরি পিসিমা সেটা অনেকবারই ব্যক্ত করেছেন। কিন্তু আজকের দুঃসহ অপমানের পর এই একজনের মুখে সেই কথাটা শোনা মাত্রই দপ করে জ্বলে উঠল একেবারে। এতক্ষণের নির্বাক সহিষ্ণুতার বাঁধ ভেঙে গুড়িয়ে ধূলিসাৎ হয়ে গেল। আচমকা তার হাত ছাড়িয়ে অর্চনা ছিটকে উঠে দাঁড়ালো। তীব্র জ্বালায় অনুচ্চ তীক্ষ্ণ ব্যঙ্গ কণ্ঠে বলে উঠল, থাক, চাকরি করে ও ছেলে না পড়ালে যাদের দিন চলে না, একটা কলম কিনে নিয়ে গেলেও খরচ নিয়ে 5 জনের উপদেশ শুনতে হয়, তাদের আর কিছু চেয়ে কাজ নেই। এক ঝটকায় পর্দা ঠেলে ঘর থেকে বেরিয়ে গেল। সুখেন্দু বিমূঢ়, হতভম্ব। এত বড় সমর্পণের মুখে এমন এক বিপরীত আঘাত অনুভব করতেও সময় লাগে। তরিতহত বিস্ময়ে দরজার দিকে চেয়ে রইল সে। পর্দাটা নড়ছে। বিয়ের পর ছদ্ম অভিমানে প্রথম প্রথম 1-8 দিন সুখেন্দু ঘর বদল আগেও করেছে। তাতে ব্যবধান রচনার অভিপ্রায় ছিল না একটুও, বরং গাঢ়তর অনুরাগের প্রত্যাশাই ছিল। অর্চনা কোনোদিন উঠে এসে হিড়হিড় করে টেনে নিয়ে গেছে, কোনোদিন আপোষ করেছে, কোনোদিন বা নিরীহ মুখে নিজে হাতে তার বালিশ টালিশ এনে দিয়ে গেছে, অসুবিধে যাতে না হয়। পাশের ঘরটা সুখেন্দু শুধু পড়ার ঘর নয়, রাগ হলে গোসা ঘরও। তাকে গুম হয়ে থাকতে দেখলে হাসি চেপে কখনো সখনো অর্চনা নিজেও জিজ্ঞাসা করত, কোথায় শোবে, এই ঘরে না গোসা ঘরে? এবারে ঘর বদলের সুরটাই একেবারে ভিন্ন রাগের। কোনো মান অভিমানের তাপ নেই, সাধাসাধির প্রত্যাশাও নেই। পাশের ঘরের চৌকিতে 12 মাস একটা গালচে পাতাই থাকে। সুখেন্দু নিজের হাতেই 2টো বালিশ তুলে নিয়ে যায়, আবার সকাল হলে সেই 2টো এই ঘরের খাটে ফেলে দিয়ে তারপর বারান্দার দিকের দরজা খোলে। অর্চনা চুপচাপ দেখে, একটি কথাও বলে না। রাগ চড়তে থাকে তারও। নির্মম মনে হয় মানুষটাকে। সহ্য করাও সহজ নয়, সারতে যাওয়াও আরও বিরক্তিকর। কাণ্ড একটা সেও বাধা তো পিসিমার ভয়ই চুপ করে আছে। নিষ্পৃহতার আবরণে গুটিয়ে রেখেছে নিজেকে। কদিন চলে চলুক, পুরুষের দুর্বার তাড়নার দিকটা তার জানা আছে। কটা দিন বাদেই অর্চনা শুনল কলেজের ছাত্রদের সঙ্গে 5-7 দিনের জন্য বাইরে যাচ্ছে সে। সুখেন্দু নিজে বলেনি, পিসিমা তাগিদ দিয়েছেন, ওর সঙ্গে কি যাবে না যাবে সব ঠিকঠাক করে দাও। পিসিমা সেই চিন্তায় মগ্ন ছিলেন বলে অর্চনার অবাক হওয়াটা চোখে পড়েনি। অর্চনাই মুহূর্তে সামলে নিয়েছে। পরে সুখেন্দুর সামনে এসে জিজ্ঞাসা করেছে, কোথাও যাচ্ছ শুনলাম? সুখেন্দু শুধু মাথা নেড়েছে। কোথায়? এডুকেশন ট্যুরে? সুখেন্দু বইয়ের পাতা উল্টেছে। ও, আমাকে জানানোর দরকার মনে করনি? তোমার মায়ের পারমিশন নেওয়া দরকার ছিল বুঝি? মায়ের নয়,
আমার জানা তো দরকার। যা যা লাগতে পারে অর্চনা গোছগাছ করে দিয়েছে। সে যাবার আগে মনটাও নরম হয়েছিল একটু, কিন্তু সুখেন্দু একটা কথাও বলেনি। ফেরার কথা 5-7 দিনের মধ্যে, কিন্তু সুখেন্দু ফিরল প্রায় দিন 12 পরে। পিসিমার তাগিদে অর্চনা কলেজে টেলিফোন করে জেনেছে কলেজের ছেলেরা যথাসময়েই ফিরে এসেছে, শুধু সেই ফেরেনি। ওর যেমন রাগ পড়ে এসেছে, অন্যদিক থেকেও অর্চনা সেই রকমই আশা করেছিল। স্বাভাবিক স্থলে এই কটা দিনের বিচ্ছেদ ব্যবধান ঘোচানোর অনুকূল, কিন্তু সুখেন্দুর একটু পরিবর্তন নেই, বরং আরও সংকল্পবদ্ধ কাঠিন্য নিয়েই ফিরেছে যেন। আগের মতোই নিজের হাতে বালিশ তুলে নিয়ে গিয়ে পাশের ঘরে পৃথক শয্যা রচনা করেছে। আঘাত দেবার বাসনা পোষণ করতে থাকলে চরমে না ওঠা পর্যন্ত বাড়তেই থাকে সেটা। কদিন বাদে পিসিমা জানলেন, সেই চক্ষুলজ্জাও কাটল। পাশের ঘরের চৌকিতে একটা স্থায়ী শয্যার ব্যবস্থা করে নিল সে। টেবিল শুদ্ধ তার বই আর ইজি চেয়ারটাও পাশের ঘরে চলে এলো। পিসিমা জানলেন অনেক রাত পর্যন্ত আজকাল আলো জেলে পড়াশুনো করতে হয় বলেই এই ব্যবস্থা। তারপর থেকে পিসিমা ভাইপোকে চুপচাপ লক্ষ্য করেছেন শুধু, অর্চনাকেও মুখে কিছু বলেননি। কিন্তু অর্চনা বলেছে, সেদিনের সেই একান্ত প্রত্যাশার মুহূর্তে ওভাবে আঘাত দিয়ে ফেলে নিরিবিলি অবকাশে অনুতাপ একটু নিজেরও হয়েছে। বাপের বাড়িতে ওর সেই দিনের অপমানে অনুতাপ আর একজনের হবার কথা, হলো না যে সেইখানেই অর্চনার ক্ষোভ। তার উপরে রূঢ়তা আরও অপমানকর। তবুও আগের মতো না হোক, মানুষটার স্বভাব জেনে যতটা সম্ভব হালকা গাম্ভীর্যে এই গুমোট কাটিয়ে তুলতে সে চেষ্টা করেছে। জিজ্ঞাসা করেছে, তোমার এই এক একটা রাগের ঝোঁক কদিন পর্যন্ত থাকে বলে দাও তো, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখি। কিন্তু ফল হয়নি। সুখেন্দুর মুখের রেখা একটুও বদলায়নি। সেদিন নিজের কাজ সেরে এসে অর্চনা দেখে পাশের ঘরের দেওয়ালের কাছে চেয়ার নিয়ে হরিয়া চাকর নিবিষ্ট মনে দেওয়ালে কতগুলো পেরেক ঠুকছে। অর্চনা জিজ্ঞেস করতে যাচ্ছিল কি হবে, তার আগেই টেবিলটার ওপর চোখ পড়তেই অবাক। টেবিলে শাশুড়ির সেই ছবিখানা হরিয়া ওটা খুলে এনে এই ঘরে টাঙাবার তোড়জোড় করছে। ওদিকে পিসিমাও এসে দাঁড়িয়েছেন কখন, তিনিও অবাক। হরিয়া জানালো কলেজ যাবার সময় দাদাবাবু তাকে ছবিটা ওই ঘর থেকে নামিয়ে এনে এই ঘরে টাঙিয়ে রাখতে বলে গেছে। পিসিমার চোখে চোখ পড়তেই অর্চনা তাড়াতাড়ি ঘরে চলে এলো। এই সামান্য একটা ব্যাপারের প্রতিক্রিয়া কম নয়। প্রথমেই মনে হলো হরিয়াকে ফিরে আবার আদেশ দেয় ছবি যেখানে ছিল সেখানেই রেখে যেতে, কিন্তু পারল না। যেখানে লাগার লেগেছে, ছবি ফিরিয়ে এনে সেই যাতনার লাঘব তো হবে না। বরং হুকুম যে দিয়ে গেল হাতের কাছে তাকে পেলে সামনাসামনি বোঝাপড়া হতে পারত। অর্চনা গুম হয়ে বসে রইল খানিক। ও ঘরে পেরেক পোতার ঠুকঠাক শব্দগুলো কানে লাগছে। অর্চনা নিজের ঘরের দেওয়ালের দিকে তাকালো। যেখান থেকে ছবিটা নামিয়ে নেওয়া হয়েছে সেখানে চৌকো দাগ পড়ে আছে একটা। সেই দিকে চেয়ে চেয়ে হঠাৎ মনে হলো যে দাগটা যেন অশুভ কিছুর সূচনা। অশুভ সূচনাই তো। জীবনের পাশায় মায়ের দানগুলো বড় নিখুঁতভাবে পড়ে। টেলিফোন বাজল। অর্চনা উঠে এসে টেলিফোন ধরল, মায়ের টেলিফোন। এক জায়গায় বরুণার বিয়ের কথাবার্তা চলছিল কিছুদিন ধরে। অর্চনা শুনেছিল ছেলের বাড়ির মস্ত অবস্থা, নিজেদের বাড়ি গাড়ি, ছেলেও বড় চাকরি করে। কোন এক পার্টিতে ছেলের এবং ছেলের বাড়ির সকলের সঙ্গেই মায়ের পরিচয়। অর্চনার বিয়ের পর থেকেই মায়ের সঙ্গিনী বরুণা। বড় মেয়ের বেলায় যা তিনি পারেননি, ছোট মেয়ের বেলায় সেটা পেরেছেন। মনোমতো যোগাযোগ একটা ঘটেছে শেষ পর্যন্ত। মায়ের ছেলে পছন্দ হয়েছে,
অপরপক্ষের মেয়ে পছন্দ হয়েছে। অবশ্য বরুণা অপছন্দের মেয়ে নয়। আর ছেলের তরফের পছন্দটা আরও জোরালো করে তুলতে হলে মেয়ে ছাড়াও আনুষঙ্গিক আর যা দরকার বিজন দরাজ অন্তঃকরণে তার সবটা ভার নিয়েছে। খরচপত্র যা লাগে লাগুক, তবু ভালোভাবে বিয়েটা হয়ে যাক। সেই বিয়ের কথাবার্তা পাকা এতদিনে। টেলিফোনে মিসেস বাসু বড় মেয়েকে সেই সংবাদই দিলেন। অর্চনা যথার্থই খুশি। এমনকি ক্ষণকাল আগের গুরুভাবও অনেকটা হালকা হয়ে গেল। সানন্দে বলল, খুব ভালো মা, খুব ভালো খবর তো এটা। ভালো যে হলো সেটা তো মা খুব ভালো করেই জানেন, কিন্তু বড় মেয়ের ব্যাপারে সেই ভালো না হওয়ার খেদ তার দিনে দিনে বেড়েছে বই একটুও কমেনি। ফলে এই মেয়ের জন্যই তার দুশ্চিন্তা আর দরদ বেশি। অথচ কিছুকাল ধরে তিনিও অনুভব করেছেন মেয়ের নিরঙ্কুশ ভবিষ্যৎ রচনার সব চেষ্টাই তার ব্যর্থ। শুধু তাই নয়, মেয়েও যেন মনে মনে বিরূপ তার ওপর। বিজনের জন্মদিনে সেইটুকু স্পষ্টই উপলব্ধি করেছেন তিনি। মেয়ে অবুঝ, মেয়ের এই মনোভাব তিনি গায়ে মাখেন না অবশ্য, কিন্তু সেটাও দুর্ভাবনার কারণ তো বটেই। ওকে শুদ্ধ বিগড়ে দিলে আশার আর কি থাকল। সেই কারণেই জামাইয়ের ওপর সম্প্রতি আরও বেশি বিরূপ তিনি। শুধু জামাইয়ের ওপর নয়, এ বাড়ির আর এক নির্বিরোধী মহিলার ওপরেও। অযাচিত অবাঞ্ছিতভাবে যিনি মেয়ের সংসারটিকে আগলে আছেন বলে তার বিশ্বাস, আগলে থেকে মেয়ের সামান্য ভবিষ্যৎটুকু ছায়াছন্ন করে রেখেছেন। সম্প্রতি মেয়ের অশান্তির একটু আধটু আভাসও তিনি পাচ্ছেন। আগের মতন আর তেমন হইচই করে না, তেমন খোলা মনে মেশে না, আসেও না বড়। দুশ্চিন্তায় দুর্ভাবনায় মিসেস বাসু মনে মনে অস্থির। তাই বরুণার বিয়ে উপলক্ষ করে শক্ত হাতে আর একবার হাল ধরবেন বলে মনস্থ করেছেন। মেয়েকে কিছুকাল এখানে আটকে রেখে জামাইয়ের সঙ্গে পষ্টাপষ্টি ফয়সালা করে নেবেন একটা। তার কাছে থাকলে মেয়ের আলগা ভয় ভাবনা সংকোচও কাটবে কিছুটা। তার টেলিফোন শুধু বরুণার বিয়ের খবর জানাবার উদ্দেশ্যেই নয়, কিন্তু সংকল্পটা আপাতত ঘুরিয়ে ব্যক্ত করলেন তিনি। প্রথমেই জেনে নিলেন সুখেন্দু ঘরে আছে কিনা। তারপরেই প্রস্তাব করলেন আসছে রবিবার বিজন আর বৌমা ছেলের বাড়ি যাচ্ছে আলাপ পরিচয় করতে, অর্চনাকেও যেতে হবে। অতএব কালই যেন সে চলে আসে। শুধু তাই নয়, এবারে এসে মাস দুই তাকে থাকতে হবে, নইলে বাড়িটা একেবারে খাঁ খাঁ করবে। অর্চনা রবিবারে ছেলের বাড়ি যেতে রাজি হলো, কিন্তু দ্বিতীয় প্রস্তাবে তার আপত্তি। বলল, অতদিন থাকবো কি করে মা? কেন, অসুবিধেটা কিসের? বিয়ের এই 2 বছরের মধ্যে একসঙ্গে 10টা দিনও এসে থেকেছিস তুই? বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি তারা? তার দিক থেকে বড় সুসময় বলেছেন কথা কটা। এখানকার এই আবহাওয়া অর্চনাও বরদাস্ত করে উঠতে পারছিল না। আজকের গ্লানি আরও দুর্বিষহ। দিন কতকের জন্য সরে গেলে মন্দ হয় না। ফটো আপনিই আবার এই ঘরে এনে টাঙাতে বাধ্য হয় কি না দেখা যেতে পারে। বিয়ে হয়েছে বলে সত্যিই তো তার মাথা বিকোয়নি। মেজাজের মাত্রা জ্ঞান নেই যখন, মেজাজ নিয়েই থাকুক কিছুদিন। অন্যমনস্কভাবেই বলল সে, আচ্ছা পিসিমাকে বলে দেখি। পিসিমাকে আবার কি বলবি তুই? হ্যাঁ, সুখেন্দুকে বলে সোজা চলে আসবি, বলবি আমি বলেছি। আহা, তুমি বুঝছো না মা। সঙ্গে সঙ্গেই পাশের ঘরে উঁচু থেকে কিছু একটা পড়া এবং ঝনঝন ভাঙার শব্দ। অর্চনা চমকে তাকালো। রিসিভার কান থেকে ততক্ষণে সরে গেছে। মায়ের কথা আর কানে গেল না। ওধার থেকে পিসিমার উদ্গ্রীব কণ্ঠ, ও বৌমা, বৌমা, কি ভাঙল গো? কি ভেঙেছে অর্চনা না দেখেই অনুমান করতে পারে। টেলিফোনে মুখ নামিয়ে বলল, এখন থাক মা, আমি আসি, পিসিমা ডাকছেন। টেলিফোনে কথা কইছিস, পিসিমা ডাকছেন কি রে? ও বৌমা, কি ভাঙল গো বৌমা?
যাই পিসিমা। এদিকে টেলিফোন ছেড়ে দিলে মা চটবেন ভেবে তাকে বলল, আচ্ছা তুমি ধরো মা, আমি এক্ষুনি আসছি। রিসিভার টেবিলে নামিয়ে রেখে ভিতরের দরজা দিয়ে পাশের ঘরে এসেই অর্চনা স্তব্ধ। শাশুড়ির ছবি মেঝেতে উল্টে পড়ে আছে, কাঁচ ভেঙে ছত্রখান। হতবম্ব হরিয়া হাতে করেই কাচের টুকরো কুড়োচ্ছে। ইতিমধ্যে পুজোর আসন ছেড়ে পিসিমাও উঠে এসেছেন। ঘরের অবস্থা দেখে তিনি আর্তনাদি করে উঠলেন, ওরে ও হতভাগা, এ কি করলি তুই? বৌমা, দেখো ছবিটা গেল কি না। এগিয়ে এসে অর্চনা ছবিটা তুলল। কাঁচ নয়, ফ্রেমও ভেঙেছে, জায়গায় জায়গায় কাঁচ বিঁধে আছে। মূর্তিটি অক্ষত আছে এই যা। বলল, না না, ছবিটা ঠিক আছে। সুখেন কলেজ থেকে ফেরার আগেই ওটা বাঁধিয়ে আনার ব্যবস্থা করো। হরিয়ার উদ্দেশ্যে বললেন, এই জঙ্গলি, ওগুলো রেখে ছবি নিয়ে আগে দোকানে যা, শিগগির যা। ঘাবড়ে গিয়ে হরিয়া কাঁচ কুড়োনো ছেড়ে তাড়াতাড়ি ফটো নেবার জন্য হাত বাড়াতে অর্চনা দেখে তার হাত কেটে রক্তাক্ত। আবার হাতও তো কেটেছে দেখি, ইস! বেশি কেটেছে মনে হলো, সমস্ত হাত রক্তে মাখা। ছবিটা অর্চনার দেওয়ালের একধারে সরিয়ে রেখে হরিয়াকে নিয়ে বাইরে এলো। তার হাতে জল ঢেলে দিতে দিতে ঘরে আয়োডিন তুলো আছে কিনা ভাবতে গিয়ে মনে পড়ল মা টেলিফোন ধরে আছেন। মুখ তুলে দেখে পিসিমা তখনও দরজার কাছেই দাঁড়িয়ে। বলল, পিসিমা, মা টেলিফোনে রয়েছেন, আপনি একটু বলে দিন না, আমি পরে টেলিফোন করবক্ষণ। অর্চনা হরিয়ার হাত দেখায় মন দিল আবার। ক জায়গায় কেটেছে ঠিক নেই। টেলিফোন কানে লাগিয়ে পলে পলে জ্বলছিলেন মিসেস বাসু। যে মেয়ের জন্য এত ভাবনা তার, সেই যদি এমন হয় তিনি পারেন কি করে? ডাক শুনেই ত্রস্ত এইভাবে টেলিফোন ফেলে চলে যাওয়াটা অসহ্য তার কাছে। আর গেছে তো গেছেই। এমন নিরীহ বশ্যতার দরুন মেয়ের ওপরেই মর্মান্তিক ক্রুদ্ধ। ওদিক থেকে টেলিফোন তোলা বা ভালো করে সাড়া পাওয়ার আগেই সপ্তকণ্ঠে ছিটকে উঠলেন তিনি, দেখ, এখনো নিজের ভালো বুঝতে শেখ কিন্তু। এই উঠতে বসতে পিসিমা, টেলিফোনে কথা কইছিস তাও পিসিমা, তোর হলো কি বলতো? এদিকের মহিলাটি হঠাৎ যেন হকচকিয়ে গেলেন একেবারে। নিজের অগোচরেই সাড়া দিতে গেলেন, আমি 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 অনেক শুনেছি। অনাথা বিধবা মানুষ বাড়িতে আছে, থাক, তা বলে তার এত কর্তৃত্ব কিসের? হ্যাঁ, আর তোদেরই বা তাকে নিয়ে এত বাড়াবাড়ি কেন রে? তুই এখানে এসে থাকবি 2 মাস, তাকে বলেছিস? সাড়া নেই। আচমকা আঘাতে পিসিমা একেবারে বিমূঢ়। তোর ভয়টা কিসের রে? স্পষ্ট জানিয়ে দিবি, আমি বলেছি তুই এখানে এসে 2 মাস থাকবি, না পারিস আমি সুখেনকে বলবো। আরও 2-1 মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে পিসিমা এবারে সাড়া দিলেন, আমি সুখেন্দুর পিসিমা। বৌমা আপনাকে পরে টেলিফোন করবেন জানিয়েছেন। রিসিভার নামিয়ে রাখলেন। পাংশু বিবর্ণ সমস্ত মুখ। খেয়াল হতেই দেখেন সাবি অবাক চোখে তাকেই দেখছে। সে ওপরে আসতে বৌদিমণি তাকে ঘর থেকেই আয়োডিন তুলো এনে দিতে বলেছিল। তা টেলিফোনের কথাগুলো নয়, মুখের এই ভাবান্তরটুকুই সাবির বিস্ময়ের কারণ। তুই আবার কি চাস? আয়োডিন তুলো নিয়ে যা। তার পাশ কাটিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। অদূরে ওদিক ফিরে অর্চনা হরিয়ার হাত উল্টে পাল্টে দেখছে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে এসে অনুভূতিশূন্য মূর্তির মতো বসে রইলেন তিনি। হরিয়ার হাতের ব্যবস্থা করে অর্চনা ফিরে এসে ঘর পরিষ্কার করল। তারপর কি ভেবে শাশুড়ির ছবিটা নিজেই বেরিয়ে ছবি বাঁধাইয়ে দোকানে দিয়ে এলো। সন্ধ্যার আগে আবার গিয়ে নিয়েও এলো।
এবেলা হরিয়া আসেইনি। সদ্য বাঁধানো ছবি অর্চনা পাশের ঘরে সুখেন্দুর টেবিলের ওপরেই রেখে দিল। পিসিমার সামনাসামনি বার কতক এসেছে, নিজের ভিতরটা সুস্থির থাকলে তার স্তব্ধতা অস্বাভাবিক লাগত। যেটুকু চোখে পড়েছে ভেবেছে ছবিটা ওভাবে ভেঙেছে বলে মন খারাপ হয়তো, আর ওদের ব্যাপারটা অনুমান করেই কিছুটা গম্ভীর এবং অপ্রসন্ন। বাড়ি ফিরে মায়ের ছবি টেবিলের ওপর দেখে সুখেন্দু প্রথমেই হরিয়ার উদ্দেশ্যে হাঁক দিল। তারপর সদ্য পালিশ করা নতুন ফ্রেম নজরে পড়তে সেটা হাতে তুলে নিল। হরিয়ার বদলে জলখাবার হাতে অর্চনা ঘরে ঢুকেছে। হরিয়া এবেলা আসেনি, জ্বর হয়ে থাকতে পারে, তার হাতটা অনেকটা কেটে গেছে। ছবি টাঙাতে গিয়ে ফেলে ভেঙেছিল, কাল আসে তো আবার চেষ্টা করা যাবে। এই ফ্রেম আগে যা ছিল তার থেকে সুন্দর তো বটেই, দামিও। পছন্দটা হরিয়ার নয় সে বুঝেইছে। ছবিটা টেবিলে রেখে সুখেন্দু চুপচাপ হাত মুখ ধুয়ে এলো। অর্চনা নিঃশব্দে অপেক্ষা করছিল। তার খাওয়া শেষ হতে বলল, কাল আমি মায়ের ওখানে যাচ্ছি, কিছুদিন সেইখানেই থাকবো ঠিক করেছি। বলার সঙ্গে সঙ্গে ওই দিকের প্রচ্ছন্ন অসহিষ্ণুতা উপলব্ধি করা গেল। সুখেন্দু উঠে টেবিলের একটা দরকারি বই যেন উল্টে পাল্টে দেখতে লাগলো আর বলল, পিসিমাকে বলে যাও। তোমাকে বলার দরকার নেই। ঠিক করে ফেলার পর আর না বললেও চলে। ঠিক আজই করেছি, ঘর থেকে তোমার মায়ের ছবি সরানোর পর, যখন তুমি ছিলে না। সুখেন্দু চকিতেই তাকালো একবার। আঘাতের বিনিময়ে ক্ষোভ এবং সমর্পণটাই হয়তো স্বাভাবিক প্রত্যাশা, অন্যথায় ফল বিপরীত। সশ্লেষে জিজ্ঞাসা করল, আপাতত তাহলে বেশ কিছুদিন সেখানেই থাকবে? তার দিকে চোখ রেখেই অর্চনা হাসল একটু, তারপর খুব সহজভাবেই জবাব দিল, কি করে বলি, আমার এখানে থাকাটা তেমন অসহ্য হবে না বুঝলে আগেই না হয় গিয়ে নিয়ে এসো। বই ফেলে সুখেন্দু গুম হয়ে চেয়ারে এসে বসলো আবার। একবার ইচ্ছে হলো তখনই ডেকে বলে দেয় কোথাও যাওয়া হবে না, কিন্তু সেটা বলার মতো কোথাও যেন জোরের অভাব। অর্চনা হয়তো মুখের দিকে চেয়ে থেকেই হাসবে আর বলবে, আচ্ছা যাব না। বাধা দেবার মতো জোরালো অথচ নিষ্পৃহতর একটা উপলক্ষ মনে পড়ে গেল। পিসিমা কি মনে করবে? পিসিমা দুঃখ পেতে পারে তেমন কারোর ছেলে মানুষই সে বরদাস্ত করবে না। তক্ষুনি উঠে পাশের ঘরে এসে দেখে অর্চনা নেই, বারান্দায়ও নেই, বোধহয় নিচে। ঝোঁকের মাথায় সামনে পেলে বলেই ফেলত, না পেয়ে ভাবল পরে বলবে। বারান্দায় পায়চারি করল দু একবার। পিসিমার পুজোর ঘরের দিকে চোখ পড়তেই একটু অবাক হলো। এই সময়টায় ওই ঘর অন্ধকার থাকে না বড়, পায়ে পায়ে সেই দিকেই এগুলো। এমনি পাশে পিসিমার শোবার ঘরেও আলো নেবানো। ফিরে আসতে গিয়েও থমকে দাঁড়ালো, মনে হলো কোণের দিকে মেঝেতে কেউ বসে। ঘরে ঢুকে আলো জ্বালল, পিসিমাই দেওয়ালে ঠেস দিয়ে নিঃশব্দে বসেছিলেন। দুই চোখে জলের ধারা। বিষম চমকে উঠে তাড়াতাড়ি আঁচলে করে চোখ মুছতে লাগলেন তিনি। কি হয়েছে পিসিমা? পিসিমা? কিছু না বাবা, এমনি বসেছিলাম। তুই কখন এলি? হ্যাঁ, খেতে টেতে দিয়েছে? কি হয়েছে একটু বলো তো আমাকে। কিছু না রে বাবা, কিচ্ছু না। কত সময় কত কি মনে পড়ে। যাই, রাত হয়ে গেল। তাড়াতাড়ি তিনি ঠাকুর ঘরের দিকে পা বাড়ালেন। চুপচাপ আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে সুখেন্দু নিজের ঘরে চলে এলো। একটু বাদে বই খাতা নিয়ে ছেলে পড়াতে চলে গেল। পিসিমাকে ওইভাবে দেখে হঠাৎ ধাক্কাই খেয়েছে একটা, কিছু ভাবতে পারছে না। সেই রাতেই অর্চনা পিসিমার কাছে খুব স্বাভাবিকভাবেই বাপের বাড়ি গিয়ে কিছুদিন থাকার প্রস্তাবটা উত্থাপন করল। আগে বোনের বিয়ের খবর জানালো, তারপর বলল মা কিছুদিন গিয়ে থাকার জন্য বারবার করে বলেছেন।
কিন্তু পিসিমার শুকনো উত্তর, আমাকে বলার কি আছে বলো তো, সুখেনকে বলো তাহলেই হবে। এইভাবে কথা বলতে অর্চনা শোনেনি কখনো। বোনের বিয়ে শুনেও একটা কথাও জিজ্ঞাসা করলেন না, সেটা আরও অপ্রত্যাশিত। তবু নিজে থেকেই অর্চনা বোনের বিয়ের প্রসঙ্গে এটা সেটা জানালো, কিন্তু কোনো সাড়া পেল না বা আগ্রহ দেখালো না। উল্টে কেমন একটা রুক্ষ নীরবতাই লক্ষ্য করল। এই প্রথম অর্চনা মনে মনে বেশ ক্ষুণ্ণ হলো তার ওপরেও। বাড়ির ছেলেটি তুষ্ট না থাকলে ও কেউ নয়, এই আচরণে পিসিমা সেটাই স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বোধহয়। রাত্রিতে খাবার টেবিলে বসে সুখেন্দু নিজে থেকে কথা বলে না আজকাল, খেয়ে চুপচাপ উঠে চলে যায়। একদিন অর্চনার সঙ্গে না বসেও দেখেছে, তাও কিচ্ছু জিজ্ঞাসা করে না। কিন্তু সেই রাত্রিতে খেতে বসে ভাত দেবার আগেই ওর দিকে তাকালো, কিছু যেন নিরীক্ষণ করছে। অর্চনা ফিরে তাকাতেই গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, পিসিমার কি হয়েছে? কেন, কি হবে? জানো কি না জিজ্ঞাসা করছিলাম। তোমাদের এখানে কার কখন কি হয় এই 2 বছরেও ঠিক বুঝে উঠতে পারলাম না গো। পারলে ভালো হতো। কি আর করব বলো, তোমাদের বরাত মন্দ, কিভাবে বুঝতে হবে বলে দিলে চেষ্টা করে দেখতে পারি। পরদিন যাবার আগে পিসিমাকে প্রণাম করার সময়ও একটিও কথা বললেন না তিনি। কদিন থাকবে, কবে ফিরবে, কিচ্ছু না। পিঠে হাত রেখে শুধু নির্বাক আশীর্বাদ করলেন একটু। সুখেন্দু বাড়ি নেই, সকালেই টিউশনে বেরিয়েছে। তার ফেরার সময়ও হয়ে গেছে, ফেরেনি। অর্চনা নীরব অভিমানে বাপের বাড়ি চলে গেল। 5-6 দিনের একটানা গাম্ভীর্যের পর পিসিমাকে প্রায় আগের মতোই সহজ হতে দেখা গেল সেদিন। সকালে সাবি রাঁধুনি অগোছালো কাজের দরুন বকুনি খেয়ে নিশ্চিন্ত, ফড়িয়া চাকরও হুকুম তামিল করে হালকা একটু। এই কদিনের মধ্যে সেদিন রাতেই বউয়ের ঘরটা অন্ধকার দেখে নিজেই ভেতরে এসে আলো জ্বেলে দিলেন। শূন্য ঘরটার চারিদিকে চেয়ে কেমন একটা শূন্যতাও বোধ করলেন তিনি। দেওয়ালের গায়ে ঠিক আগের জায়গায় সুখেনের মায়ের ছবিটা টাঙানো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অর্চনা চলে যাবার পর সুখেন্দু নিজের হাতে এটা আবার এখানেই টাঙিয়ে রেখেছিল। ভিতরের দরজা দিয়ে পিসিমা পাশের ঘরে এসে দাঁড়ালেন। সুখেন্দু ইজি চেয়ারে বসেছিল। এ ঘরে আলো জ্বলতে দেখে ঘাড় ফিরিয়ে এদিকেই তাকিয়েছিল সে। পিসিমা বললেন, এই ঘরটা অন্ধকার করে রাখিস কেন? মেয়েটা না থাকলে এমনিতেই ঘর খাঁ খাঁ করে। হ্যাঁ রে, বৌমা কবে ফিরবে কিছু বলেছে? কিছুদিন তো সেখানেই থাকবে শুনেছিলাম, তোমাকে বলে যায়নি? বলেছিল হয়তো, আমার খেয়াল নেই। যাক, তুই কালই গিয়ে তাকে নিয়ে আয়। আর যে দুটো বাড়িতে আছে তাদের তো খাসা জ্ঞানগম্যি, সময় মতো হয়তো একটু ধূপ ধুনোও পড়বে না। কি হয়েছে বলো তো পিসিমা? জবাবে খুব সাদাসিধেভাবেই যে সংকল্পটি ব্যক্ত করলেন শুনে নির্বাক কিছুক্ষণ। আগামী পরশু তিনি হরিদ্বার যাচ্ছেন জায়ের কাছে। যা কতকাল ধরে লেখালেখি করছেন যাবার জন্য, কিন্তু হয়ে আর ওঠে না। এবারে মনস্থ করেছেন যাবেন। হরিদ্বারে চিঠি লিখে জানানোও হয়ে গেছে, যাবার সঙ্গীও জুটে গেছে। তার গুরুদেব বাড়ির আরও কারাও যাচ্ছে সেদিন, তাই বৌমাকে কাল গিয়ে ওর নিয়ে আসা দরকার। যত সহজভাবে ইচ্ছাটা ব্যক্ত করুন তিনি, শোনা মাত্রই সুখেন্দুর মনে গভীর একটা আঁচড় পড়ল। স্থির দৃষ্টি তার মুখের ওপর সংবদ্ধ। সেজন্য তোমার যাওয়া আটকাবে না। কবে ফিরবে তুমি? জবাব দিতে গিয়ে বিব্রত বোধ করছেন। দৃষ্টি এড়ালো না, বললেন, আমি আপাতত ওখানেই থাকবো ঠিক করেছি। বছর আগেই তো যাব ঠিক ছিল,
তোর মায়ের জন্যই এবারে আর আটকাস না বাবা, আমায় যেতে দে। সুখেন্দু চেয়েই আছে, দেখছে। চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো একবার। টেবিলের কাছে এসে অন্যমনস্কের মতো একটা বই নাড়াচাড়া করল, তারপর ক্ষুদ্র জবাব দিল, আচ্ছা। হ্যাঁ রে, তুই কি একটু রাগ করলি? সুখেন্দু মাথা নাড়ল, রাগ করেনি। তারপর শান্ত মুখে বলল, তুমি এখানে থাকতে পারবে না আমি আগেই জানতুম পিসিমা, কিন্তু সেটা যে এত শিগগিরই হবে তা ভাবিনি। বইটা ফেলেই পিসিমার খুব কাছে এসে দাঁড়ালো সে। কণ্ঠস্বর বদলে গেল। পিসিমা, একটা সত্যি কথা বলো তো আমাকে, তোমায় কেউ কিছু বলেছে? এই দেখো, আমাকে আমাকে আবার কে কি বলবে? বলো না পিসিমা, কেউ কিছু বলেছে? পিসিমার বাহুতে একখানা হাত রাখল সুখেন্দু, অর্থাৎ এবারে সে গা ছুঁয়ে জিজ্ঞাসা করছে। সত্যি না বললে ওরই অকল্যাণ। পিসিমার এই দুর্বলতা সুখেন্দুর জানা আছে, জবাব শোনারও আর দরকার ছিল না। তার বিব্রত মুখভাবেই জবাব লেখা। পিসিমা জোর দিয়ে বললেন, না রে বাবা না, তুই যা ভাবছিস তাই নয়। বৌমা আমাকে কোনোদিন অশ্রদ্ধা করেনি। বৌমা ছাড়াও অশ্রদ্ধা করার লোক তো আছে, তার মা বা অন্য কেউ কিছু বলেছে তোমাকে? ধরা পড়ে পিসিমা ফাঁপড়ে পড়ে গেলেন একেবারে। নিরুপায় মুখে রাগ দেখালেন, পাগলামো করিস না তো, আর কারোর কথায় আমার কি যায় আসে বলতো? বৌমাকে কাল গিয়ে নিয়ে আয়, বলবি আমি ডেকেছি। সুখেন্দু হাত নামিয়ে নিল। যেটুকু বোঝার বুঝে নিয়েছে। আঘাতটা কোথা থেকে এসেছে অনুমান করতেও পেরেছে। চুপচাপ চেয়ারে এসে বসল আবার। তার মুখের দিকে চেয়েই পিসিমা নির্বাক খানিকক্ষণ। যা গোপন করে নিঃশব্দে চলে যেতে চেয়েছিলেন সেটা যেন উল্টে আরও বেশি স্পষ্ট হয়ে গেল। গেল বলেই সমস্ত মুখে ব্যথার ছাপ, দুচোখ ভরে জল আসার উপক্রম। সামলে নিয়ে আরেকটু কাছে এলেন, স্পষ্ট কোমল সুরে বললেন, দেখ বাবা, তোকে একটা কথা বলি। বৌমা খুব লক্ষ্মী মেয়ে, আমার চোখ তো অত ভুল করে না। তাকে তুই কখনো দুঃখ দিস নে বাবা, কখনো দুঃখ দিস নে। চোখের জল সংবরণ করে তাড়াতাড়ি তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিনে সকাল দুপুর পেরিয়ে বিকাল গড়াতে চলল। বৌমাকে কোনো খবর দেওয়া হয়নি বা হবে না সেটা তিনি আগেই অনুমান করেছেন। একবার ঠিক করলেন নিজেই টেলিফোনে ডাকবেন তাকে। আবার ভাবলেন হরিয়াকে পাঠিয়ে খবর দেবেন, সে বাড়ি চেনে। শেষে কি ভেবে কিছুই করলেন না। তারপর দিনও গোছগাছ করতে করতে সকালটাই কেটে গেল। সেই দিনই বিকেলে গাড়ি। সুখেন্দু কলেজ যাবার আগে বলে গেছে সেই সময় মতো এসে স্টেশনে পৌঁছে দেবে। গোছগাছের ফাঁকে ফাঁকে পিসিমা হরিয়া আর সাবিকে যাবতীয় খুঁটিনাটি নির্দেশ দিলেন, আর হরিয়াকে বলে রাখলেন সে যেন চলে না যায়, কাজ আছে। দ্বিপ্রহরের মধ্যে সব সেরে চাবির গোছা আঁচলে বেঁধে হরিয়াকে ডাকলেন, আয় তো আমার সঙ্গে আয়। এই কটা দিন খানিকটা হইচইয়ের ওপরেই কাটিয়েছে অর্চনা। ভিতরের তাপ একটুও বুঝতে দেয়নি। বরুণার সঙ্গে গল্প, বৌদির নভেল পড়া নিয়ে খুনসুটি, বাবার তত্ত্ব বিশ্লেষণ শোনা আগের মতো, আর সেজে গুজে মায়ের সঙ্গে বেরিয়ে কেনাকাটাও করেছে। আর এই করে মনের দিক থেকে হালকাও সে হয়েছে অনেকটা। নিরিবিলিতে বাড়ির কথা বেশি মনে হয় বলেই নিরিবিলি চায় না। তা সত্ত্বেও
টেলিফোনে পিসিমার সঙ্গে কথা বলতে মাঝে মাঝেই লোভ হয়, কিন্তু অভিমানটা এবারে তার ওপরেই বেশি। একদিন টেলিফোন তুলেও আবার রেখে দিয়েছে। সেদিন দুপুরের শোয়ে দাদা বৌদির সঙ্গে কি একটা ছবি দেখতে গিয়েছিল। বলা বাহুল্য ননীমাধবও ছিল এবং তার আগ্রহেই যাওয়া। ফিরেও ছিল খুশি মনে। ওপরে নিজেদের ঘরে ঢুকে বরুণাকে দেখবে আশা করেছিল। ওকে কলেজে পাঠিয়ে নিজেরা কত ভালো ছবি দেখে এলো একটা, সেই সমাচার শুনিয়ে ওকে রাগাবার ইচ্ছা ছিল। কিন্তু বরুণার বদলে মা ঘরে বসে আছে। কিছু একটা ভাবছিলেন। অর্চনার সাড়া পেয়ে চকিতে হাসি টেনে আনলেন মুখে। কি রে, কেমন দেখলি? ভালো। তুমি একলাটি বসে যে, বরুণা কই? আছে আছে, ওদিকে আছে। কিছু একটা বলবেন বলেই যেন মায়ের দিকে চেয়ে হাসতে লাগলেন তিনি, কিন্তু হাসিটা খুব প্রাঞ্জল মনে হলো না অর্চনার। কি হয়েছে মা? ও বাড়ি থেকে তোর পিসি শাশুড়ি এসেছিলেন তোরা বেরোবার একটু পরেই। পিসিমা? হ্যাঁ, এই দেখ। ড্রয়ার খুলে একগোছা চাবি বার করে তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এইটা তোকে দেবার জন্য দিয়ে গেলেন। নিজের অগোচরে চাবি হাতে নিল অর্চনা। বাহ্য জ্ঞান বিলুপ্ত যেন। বাড়ির চাবি। বিমূঢ় মুখে বলল, চাবি কেন? উনি তো আজ বিকেলেই হরিদ্বার যাচ্ছেন। অর্চনা ফ্যাল করে চেয়ে রইল শুধু। বিব্রত ভাবটুকু তল করে মিসেস বাসু বললেন, আদর যত্ন করতে গেলাম, এক গেলাস জলও মুখে তুললেন না। আমরা তো সব ম্লেচ্ছ কি না। জল তিনি কোথাও খান না মা। মা, আর কি বললেন উনি? বলবেন আবার কি, হুকুম করেই গেলেন চাবিটা তোকে দিতে হবে, আর আজই নাকি তোকে ওই বাড়ি চলে যেতে হবে। তা আজ কি করে যাওয়া হবে তোর? কিন্তু উনি যাচ্ছেন কেন? বুড়ো মানুষ, তীর্থ ধর্ম করে কাটাবেন। ভালোই তো, শুনলাম ওখানেই নাকি থেকে যাবেন। অর্চনা চমকে মায়ের দিকে তাকালো। সমস্ত মুখ ফ্যাকাশে। পরক্ষণেই ছুটে বেরিয়ে সোজা এসে ঢুকল বাবার ঘরে। বাবা ঘরে নেই দেখে একটু স্বস্তি বোধ করল। তাড়াতাড়ি টেলিফোন তুলে ডায়াল করল। টেলিফোন বেজেই চলল, সাড়া নেই। টেলিফোন রেখে ত্রস্তে বেরিয়ে আসতেই মায়ের মুখোমুখি আবার। মা, গাড়িটা আছে তো? আছে, কিন্তু তুই এখন কোথায় যাবি? জবাব না দিয়ে অর্চনা তার পাশ কাটিয়ে তরতরিয়ে নিচে নেমে এসে ড্রাইভারকে বলল গাড়ি বার করতে। হাওড়া স্টেশন। অর্চনা খবর নিয়ে জানল হরিদ্বারের গাড়ি প্রায় 40 মিনিট আগেই ছেড়ে গেছে। শ্রান্ত অবসন্ন চরণে স্টেশন থেকে বেরিয়ে মোটরে উঠল। পরিত্যক্ত অনুভূতি একটা। জীবন থেকে এক নিশ্চিন্ত নির্ভর বিচ্যুতি শূন্যতা। কিন্তু কেন 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 কেন? অর্চনার কোনো দিকে হুঁশ নেই। এই কেনটা আতিপাতি করে খুঁজে বার করতে চেষ্টা করছে। পিসিমা গেলেন কেন? আগে ওকে একটা খবর পর্যন্ত দিল না কেউ? কেন দিল না? অর্চনা ভাবছে। আসার আগের দিন আর আসার দিন পিসিমাকে একেবারে অন্যরকম দেখেছিল বটে। ওর দিক থেকেই যেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি। আসার দিন কিছু হয়নি, যা হয়েছে আগের দিনই। সেই দিনই রাত্রিতে খেতে বসে আর একজনও জিজ্ঞাসা করেছিল পিসিমার কি হয়েছে। কেন জিজ্ঞাসা করেছিল? কি দেখে জিজ্ঞাসা করেছিল? ওই দিনটাই খুঁটিয়ে খুঁটিয়ে চোখের সামনে দেখতে চেষ্টা করল। শাশুড়ির ছবি সরানো হয়েছিল, ছবিটা ভেঙে পড়েছিল। পিসিমার ডাকাডাকি, ভাঙা ছবি দেখে তক্ষুনি বাঁধিয়ে আনার ব্যাকুলতা, চাকরটার হাত কেটে রক্তাক্ত অবস্থা, আর টেবিলে মায়ের টেলিফোন। সহসা গাড়ির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল অর্চনা। অন্ধকারে পথ হাতড়াতে হাতড়াতে হঠাৎ সহ্যের অতিরিক্ত এক ঝলক আলো সরাসরি চোখে এসে পড়লে যেমন হয় তেমনি।
মা পিসিমাকে কিছু বলেছিল টেলিফোনে? মা? অর্চনার সমস্ত মুখ সাদা পাংশু। প্রথম সাক্ষাতে ঘুরে ফিরে মায়ের সেই জেরা। ও টেলিফোন ছেড়ে গিয়েছিল কেন? পিসি শাশুড়ি কেন ডেকেছিল? কিছু বলেছে কিনা? দুর্ব্যবহার করেছে কিনা? অর্চনা ভেবেছিল নির্দেশ মতো ও সত্যিই চলে এলো দেখে মায়ের কৌতূহল। ওর নিজেরই ভিতরটা ভারাক্রান্ত তখন মায়ের জেরায়, তাই বিরক্তি লেগেছিল। 100 মাইল খেয়াল হতে দেখে গাড়ি বাপের বাড়ির রাস্তায় ধরেছে। ড্রাইভারকে অস্ফুট নির্দেশ দিল অন্য ঠিকানায় যেতে। গাড়ি থেকে নেমে অর্চনা দোতলার দিকে তাকালো। ঘরে আলো জ্বলছে। ড্রাইভারকে গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে বলে দিল। দরজা খুলে সাবি ওকে দেখে নিশ্চিন্ত। তুমি এসে গেছো বৌদিমণি, বাঁচা গেল। পিসিমা চলে গেলেন কেন সাবি? ও মা, পিসিমা তো দুপুরে তোমার ওখান থেকেই এলেন, দেখা হয়নি? অর্চনা মাথা নাড়ল। সাবির কথায় কিছু বোঝা গেল না। কদিনই থমথমে গম্ভীর দেখা গেছে তাকে, তারপর তো আজই চলে গেলেন। অর্চনা পায়ে পায়ে উপরে উঠে এলো। টেবিলের ওপর ঝুঁকে সুখেন্দু লিখছে কি একটা। অর্চনা কাছে এসে দাঁড়ালো। সুখেন্দু মুখ তুলে একবার তাকে দেখে নিয়ে আবার লেখায় মন দিল। বিস্মিত হয়নি, বরং জানতো যেন ও আসবে। ও বাড়ি গেছিলেন পিসিমা জানিয়েছেন, আর বৌমার সঙ্গে দেখা হলো না সেই খেদও প্রকাশ করেছেন। লিখতে লিখতে ঠান্ডা প্রশ্ন করল, তুমি হঠাৎ? পিসিমা চলে গেলেন কেন? আর থাকা সম্ভব হলো না বলে। কেন? মুখ তুলে সুখেন্দু স্থির চোখে তাকালো। ওর ভিতরটাই দেখে নিতে চেষ্টা করল যেন। তারপর জবাব দিল, কেন সেটা আর তিনি মুখ ফুটে বলে যাননি। আমাকে একটা খবর দিলে না? কেন দিলে না? খবর দিলে কি হতো? তিনি যেতে পারতেন না। কেন খবর দিলে না? এতটাই জব্দ করার জন্য? জব্দ কিসের? তোমার তো খুশি হওয়ার কথা। তার মানে? মানে তোমরাই জানো। আমরা? আমরা কারা? তোমরা, তুমি আর তোমার মা। অসহিষ্ণু হাতে কলমটা তুলে নিয়ে আবার লেখার দিকে ঝুঁকল সুখেন্দু। অর্চনা বেদনাহত, নিষ্পন্দ, অব্যক্ত ব্যথায় খানিক চেয়ে রইল তার দিকে। তারপর মাঝের দরজা দিয়ে আস্তে আস্তে পাশের ঘরে এসে বসল। এই আঘাতের যেন সীমা পরিসীমা নেই। দেওয়ালে সে পুরনো জায়গায় শাশুড়ির ছবি। যাবার সময় মনে মনে আশা ছিল ফিরে এসে এই ছবি এখানেই দেখবে আবার। তাই দেখল, কিন্তু এরও আর যেন কোনো সান্ত্বনা নেই। ছবি অনেক অনেক দূরে সরে গেছে। সবই অনেক দূরে সরে গেছে। বসে আছে মূর্তির মতো, ছবির দিকে চেয়ে আছে, দু চোখ জল ভরা। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী পর্ব এই উপন্যাসের অন্তিম পর্ব হবে। অন্তিম পর্ব নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।